Good morning. ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আপনাদের সুজয়, রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ। আজকে আমাদের আলোচনার বিষয় বা বেস্ট ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনারা জানেন আমি আমার দর্শকদের 4টে ক্যাটাগরিতে ভাগ করেছি। 20,000 টাকা পর্যন্ত মাসিক নেট ইনকাম, 20,000 থেকে 50,000 টাকা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী 50,000 থেকে 1 লাখ টাকা মাসিক আয়, এবং চতুর্থ শ্রেণী 1 লাখ টাকার উপরে যাদের আয়। আজকে আমার আলোচনার বিষয় সেই সমস্ত মানুষ যাদের মাসিক আয় 20,000 টাকার ভিতর। তারা কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করবে? তারা কি ইনভেস্টমেন্ট করবে না? তাদেরকে রিটায়ারমেন্ট পলিসি বা প্ল্যান কিছু থাকবে না? তারা কি যা আনবে তাই খেয়ে ফেলবে? সেই জন্যেই আজকে আমার এই আলোচনার অবতারণা। তবে আমি যে আলোচনা করব সেটা হচ্ছে একটা স্যাম্পল বা এক্সাম্পল। এটা প্রথম ডিসক্লেমার। এটা যে ধ্রুব সত্য, সকলকেই এটা ফলো করতে হবে এরকম নয়। তার কারণ প্রত্যেকের নিজস্ব রিস্ক অ্যাপিটাইট আলাদা আলাদা, প্রত্যেকের লায়াবিলিটি এবং অন্যান্য অবস্থানগত সুবিধা অসুবিধে আলাদা। এই যে পলিসিটা আমি দেব বা প্ল্যানটা দেব, তার উপর দাঁড়িয়ে তাদের মডিফিকেশান করতে হবে। এটা হচ্ছে আমার ডিসক্লেমার। আজকে এই আলোচনার জন্যে প্রথমে আমি কয়েকটা অ্যাজাম্পশানকে ধরে নেব, যে অ্যাজাম্পশানগুলো এইরকম। কি অ্যাজাম্পশান? অ্যাজাম্পশান হলো, অ্যাজাম্পশান নাম্বার 1, অন্তত আমি 30 বছর ধরে একটানা ইনভেস্টমেন্ট করে যাব। তাহলে আমার ইনভেস্টমেন্টটা শুরু করতে হবে একটু তাড়াতাড়ি। তার কারণ দেখা গেছে একটা ছেলে 22 বছর 25 বছরে ইনভেস্টমেন্ট শুরু করলে তার যে কর্পাস তৈরি হচ্ছে তার থেকে বেশি ইনভেস্ট করে একটা লোক 35 বছর বয়সে সে মনে করলে এবার আমার ইনভেস্টমেন্ট শুরু করা দরকার, তার কিন্তু সেই পরিমাণ কর্পাস তৈরি হবে না বেশি টাকা ইনভেস্ট করেও। তার কারণ হচ্ছে আইনস্টাইন যাকে বলেছিলেন পৃথিবীর 8ম আশ্চর্য, অর্থাৎ কম্পাউন্ডিং, ম্যাজিক অফ কম্পাউন্ডিং। আপনার স্কুল কলেজে চক্রবৃদ্ধির অঙ্ক করেছেন। সুদের উপর সুদ হতে হতে সেটা একটা বিশাল পাহাড়ের মতো আকার ধারণ করে। সেই জন্যে যত বেশি সময় ধরে হরাইজনে সেটা চলবে, আসলটা কাজ করতে থাকবে, সুদের উপর সুদ হতে হতে সেটা পাহাড় প্রমাণ হয়ে যাবে। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্টমেন্ট শুরু করতে হবে। 1 নম্বর অ্যাজাম্পশান। 2 নম্বর অ্যাজাম্পশান, আমি ধরে নেব আমার রিটার্ন, আমার ইনভেস্টমেন্টের উপর রিটার্ন কত হতে পারে। ধরে নিই 14% আমার রিটার্ন হবে, এরকম একটা স্ট্যান্ডার্ড ধরে নেব। থার্ড অ্যাজাম্পশান, সেটা হচ্ছে আপনি 25 বছর বা 28 বছর যখনই ইনভেস্টমেন্ট শুরু করুন, আপনার প্রতি বৎসর ইনক্রিমেন্ট হবে। ব্যবসা করলে ব্যবসায় আয় বাড়বে। মুদ্রাস্ফীতি যখন আছে তখন ফিজিক্যালি টাকার পরিমাণ বাড়বে, আপনার আয় বৃদ্ধি হবে। তাই আমরা ধরে নিচ্ছি আপনি শুরুতে যে ইনভেস্টমেন্টটা করেছেন প্রতি বছর তার উপর মাত্র 10% ইনক্রিমেন্টাল ইনভেস্টমেন্ট করবেন। অর্থাৎ আজ যদি 1,000 টাকা ইনভেস্ট করেন, সামনের বছর আপনি 1,100 মানে 1,100 টাকা ইনভেস্ট করবেন। এইভাবে আপনার ইনভেস্টমেন্ট বাড়তে থাকবে। এই প্রসঙ্গে একটা উদাহরণ দেওয়া যায়। পৃথিবীর সবচেয়ে বড় ইনভেস্টার এবং ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ ওয়ারেন বাফেটের নাম শুনেছেন। পৃথিবীর অন্যতম বিলিয়নার।
পৃথিবীর দ্বিতীয় কি তৃতীয় পজিশনে তার নাম, সবচেয়ে ধনী। সে 11 বছর বয়সে ইনভেস্টমেন্ট যাত্রা শুরু করেছিল এবং দেখা যাচ্ছে তার ইনভেস্টমেন্টের 90% গ্রোথ নেটওয়ার্থ বেড়েছে তার বয়স যখন 50-এর পরে গেছে। অর্থাৎ এই সময় 11 থেকে 50 পর্যন্ত বৃদ্ধিটা চোখে পড়ার মতো না। তারপরে গ্রাফটা সোজা শার্প উপর দিকে উঠছে। সেই জন্যে আপনাকে ইনভেস্টমেন্ট প্ল্যানটা অন্তত 25-30 বছরের রাখতে হবে। তাহলে এ পর্যন্ত বোঝাতে পারলাম। আমার ভিডিও আপনাদের যাদের ভালো লাগছে এবং বিষয় পছন্দ হচ্ছে তারা অনুগ্রহ করে লাইক করুন, বন্ধুদের যত পারেন শেয়ার করুন, আর কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো, কাজে লাগলো। যত কমেন্ট করবেন, লাইক করবেন, আমি তত ইন্সপায়ার্ড হব, নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পরিশ্রম করব। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ, লাল সাবস্ক্রিপশন বাটনটা হিট করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিয়ে অলে একটা ক্লিক করুন। তাহলে আমার ভিডিওগুলো সময় মতো আপনার কাছে পৌঁছে যাবে, আপনারা দেখতে পাবেন। তাহলে আজকে আমাদের আলোচনার টার্গেট গ্রুপ হচ্ছে সেই সমস্ত চাকুরিজীবী, বিশেষত আনঅর্গানাইজ সেক্টরের ছোটোখাটো ব্যবসায়ী, ছোটোখাটো স্বনিযুক্তি প্রকল্পের মানুষ। এরা হচ্ছে আজকে কৃষক, শ্রমিক, অল্প আয়ের মানুষ, যাদের স্বামী স্ত্রী মিলে পরিবারের মাসিক নেট ইনকাম 20,000 টাকার ভিতর। তাদের প্ল্যানিংটা আমরা দেব। এই প্ল্যানিংয়ের আগে আর একটা বিষয় বলা দরকার। আপনি যদি মনে করেন আরে এখন কি ইনভেস্টমেন্ট করব, আগে একটু ফুর্তি করি, টাকা বাড়ুক তারপরে করা যাবে, না। ইনভেস্টমেন্টটা যেদিন আপনি প্রথম উপার্জন করলেন সেদিন থেকে আপনার সঞ্চয় করতে হবে, সেদিন থেকে ইনভেস্টমেন্ট করতে হবে। আর আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনার একটা বাজেট দরকার। কি খরচ করছেন, কোন খরচ কাটল করা যায়, সেই যে আমাদের আলোচনা করেছিলাম বিখ্যাত পার্সোনাল ফাইন্যান্সের ফর্মুলা 50-30-20, মনে আছে? 50 কিসের জন্যে? মোট আয়ের 50% নিডস, অর্থাৎ যেগুলো খরচ না করলে জীবন থাকবে না, খাদ্য, বস্ত্র, ইউটিলিটি, গ্যাস, মোবাইলের চার্জ, এই জাতীয় যে সময় ইলেকট্রিক বিল, এই সমস্ত খরচগুলোকে আমরা বলছি নিডস। 20% রাখতে হবে সেভিংসে। তাহলে যার 20,000 টাকা আয়, 10,000 টাকা যাবে নিডসে, সেভিংসের জন্য আলাদা করে রাখতে হবে 4,000 টাকা। আর 30% হচ্ছে ওয়ান্স, মানে শখ, ফুর্তি, মৌজ করার জন্যে। কীরকম? চলো যাই শপিং করে নিয়ে আসি, চলো যাই একটু ভালো একটা মোবাইল কিনি, চলো যাই আজ হোটেলে খেয়ে আসি, চলো যাই আজ দীঘা বেরিয়ে আসি। এই শখ আহ্লাদ পূরণ করার জন্যে 30%। তা যাদের আয় কম তাদের আমরা বলবো 50 আর 30-র সাথে একটু অ্যাডজাস্ট করতে। প্রয়োজন হলে নিডসে 60% দিয়ে ওয়ান্টসে 20% রাখুন। তখন সব সময় যে 50%-এ আপনি সংসার চালাতে পারবেন সেটা নাও হতে পারে। তাহলে শখ থেকে 10% কাটল করে সেটা নিডসে দিন, কিন্তু সেভিংসে হাত দেবেন না। ইনভেস্টমেন্ট করার আগে জীবন যদি থাকে তবে তো ইনভেস্টমেন্ট। তার জন্যে প্রথম হচ্ছে 1 নম্বরে লাইফ ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে বাজারের ওই এন্ডোমেন্ট পলিসি, মানি ব্যাক পলিসি, হোল লাইফ পলিসি যেসব বিক্রি করতে আসে এদের বলবেন না না, ভাগো ভাগো। ইন্স্যুরেন্স মানে টার্ম লাইফ ইন্স্যুরেন্স, মাথায় রেখে দিন। কত টাকার
আপনার বার্ষিক আয় যত তার অন্তত 20 গুণ। তার মানে আপনাদের ক্ষেত্রে 20,000 যাদের আয় তাদের 40 লাখ থেকে 50 লাখ টাকা ইন্স্যুরেন্স করতে হবে, টার্ম লাইফ ইন্স্যুরেন্স। আপনি ভাবছেন এতে অনেক টাকা, সব টাকাই চলে যাবে, না। 500 টাকা, 500 থেকে 600 টাকার ভিতর আপনি 40 লাখ 50 লাখের টার্ম লাইফ ইন্স্যুরেন্স পাবেন। নিশ্চিন্তে ঘুমাবেন। যদি আপনার কিছু হয়ে যায়, আপনার পরিবারের উপর কোনো দুর্যোগ ঝড় আসবে না। তারা আজকেও যেভাবে জীবনযাপন করছে, আগামী দিনও সেভাবে করবে। এটাই হচ্ছে টার্ম লাইফ ইন্স্যুরেন্স। মাত্র 500-600 টাকা দিয়ে আপনি 40 লাখ 50 লাখ টাকার ইন্স্যুরেন্স কভারেজ কিনতে পারবেন। তাহলে এটা হয়ে গেল, 500 টাকা চলে গেল 4,000 থেকে। 2 নম্বরে, অসুখ বিসুখ আমাদের ঘরে লেগেই থাকে। হসপিটালের যা খরচ, চিকিৎসা খরচ এই মুহূর্তে পৃথিবীতে, বিশেষত ভারতে সবচেয়ে বেশি। তা এই চিকিৎসা খরচ চালাতে গেলে, বড় হসপিটালাইজেশনের খরচ করতে গেলে আপনাকে একটা হেলথ ইন্স্যুরেন্স, মেডিক্লেম ইন্স্যুরেন্স থাকা দরকার। 2-3 লাখ টাকার মেডিক্লেম ইন্স্যুরেন্স মোটামুটি 2-3 জন সুস্থ সবল বাড়ির মেম্বার, স্বামী স্ত্রী, একটি কি দুটি বাচ্চার মেডিক্লেম ইন্স্যুরেন্স করতে হলে 2-3 লাখ টাকার মান্থলি 500 থেকে 600 টাকা প্রিমিয়ামে হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত যে হঠাৎ হসপিটালাইজ হতে হলে, হঠাৎ কোনো কঠিন অসুখ বিসুখ হলে আপনার নগদ টাকা পকেট থেকে বের করতে হবে না, ধার দেনা করতে হবে না। তাহলে আপনার দুটো দিক নিশ্চিন্ত হয়ে গেলেন। 3 নম্বর, আর একটা কাজ আপনাকে করতেই হবে। 3 নম্বর হচ্ছে এমার্জেন্সি ফান্ড। সবাইকে একটা এমার্জেন্সি ফান্ড, রাত বেরাতে আনপ্রেডিক্টেবল, হঠাৎ বাড়ির একটা অংশ ভেঙে পড়লো, আপনি জানতেন ভাঙবে, হঠাৎ বন্যা এলো কি ঝড় এলো, একটা বিপর্যয় ঘটে গেল, আপনি জানতেন হবে। তার জন্য কোনো পরিকল্পনা আছে? তার জন্য একটা ফান্ড তৈরি রাখতে হবে। হঠাৎ আপনার চাকরি কিছুদিনের জন্যে বন্ধ হয়ে গেল, কোভিডের মতো অবস্থা এলো, সব কাজকর্ম বন্ধ, অফিস বন্ধ, মাইনে বন্ধ, কি করবেন? 2-4 মাস তো বেঁচে থাকতে হবে, বিকল্প কিছু খোঁজা পর্যন্ত। সেই জন্যে বলছে অন্তত 6 মাসের বেসিক নিডস যেটা, তার 6 মাসের অন্তত এমার্জেন্সি ফান্ড আপনার লিকুইড অবস্থায় ব্যাংকে রাখা দরকার। সেটা কোথাও ইনভেস্ট করতে হবে না, যেখান থেকে পেতে সমস্যা হবে। একেবারে নগদ অবস্থায় ব্যাংকের এফডি আরডিতে রাখতে হবে। কত? আপনার ক্ষেত্রে বেসিক নিডস 10,000 টাকা, তাহলে অন্তত 6 গুণ 10, 60,000 টাকা এমার্জেন্সি ফান্ড আপনাকে ব্যবস্থা করে রাখতে হবে। তাহলে এবার আমরা আমাদের যে সেভিংস হয়েছে 4,000, সেটা আমরা কিভাবে কোথায় খরচ করব দেখে নিই। 4,000-এর আমরা টার্ম লাইফ ইন্স্যুরেন্সের জন্য 500 টাকা দিয়ে দিলাম, হেলথ ইন্স্যুরেন্সের জন্যে 500 টাকা দিয়ে দিলাম, 1,000 টাকা চলে গেল, থাকলো 3,000 টাকা। এবার আমরা যে বলছি এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, তার জন্য আমরা ব্যাংকে একটা রেকারিং অ্যাকাউন্ট করব, মাসে 1,500 টাকা করে সেখানে জমা দেব, বৎসরে 18,000 টাকা সেখানে জমা হবে, প্লাস তাতে কিছু সুদ আসবে। তাহলে এমার্জেন্সি ফান্ডের জন্যে 1,500, তাহলে 1,000, 1,500, 2,500 চলে গেল, 4,000-এর পরে থাকলো আর 1,500 টাকা। এই 1,500 টাকার ভিতর আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানটা এখানে খুব সঠিকভাবে করতে হবে, খুব গুরুত্বপূর্ণ। ধরে নিন 1,000 টাকা আপনি একটা মিউচুয়াল ফান্ডে রাখলেন। কোন মিউচুয়াল ফান্ডে রাখবেন? মোটামুটি নিশ্চিন্ত মিউচুয়াল ফান্ড যেটা আমি সাজেস্ট করছি সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড, লার্জ ক্যাপ যে ইন্ডেক্স ফান্ড, সেখানে আমরা একটা সিপ করে রাখব। সেটা 25-30 বছর 15 বছর যা চলে চলুক, সেখানে আমরা আশা করি 14% রিটার্ন হবে।
সেটা যদি আপনি আর না তোলেন, 30 বছর রাখেন, তাহলে আপনি 1 কোটি টাকার উপরে সেখানে কর্পাস তৈরি করতে পারবেন, 1 কোটির উপরে। তাহলে আমাদের হাতে থাকলো আর 500 টাকা। তা আমাদের তো বয়স অল্প এখন, কিন্তু রিটায়ারমেন্টটা একদিন করতেই হবে প্রকৃতির নিয়মে। চাকরি করলে 60 বছরে বাই বাই। আর ব্যবসা স্বনিযুক্ত প্রকল্প হয়তো আপনি আরও বেশি কিছুদিন করতে পারেন, 65-70, তারপরে তো শরীর ভেঙে পড়বে, আপনাকে অবসর নিতেই হবে। তখন আপনার চলবে কেমন করে? এখন তো আর কোনো পেনশনের ব্যবস্থা নেই। সরকারি চাকরি আর কজন করে? তাদের নিয়ে আলোচনা করে লাভ নেই। তাহলে সরকার একটা পেনশন ফান্ডের ব্যবস্থা করেছে, সেটাকে বলছে এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম। সেখানে আমরা প্রতি মাসে 500 টাকা করে যদি রাখি এবং সেটা প্রত্যেক বছর 10% করে তার উপরে ইনভেস্টমেন্ট বাড়াতে থাকব, সেভাবে যদি আমরা এটা 30 বছর, আমি 60 বছর পর্যন্ত ধরে যদি রাখি, তাহলে দেখা যাবে আমার 60 লক্ষ টাকা কর্পাস তৈরি হবে। এবং এনপিএসের নিয়ম অনুযায়ী মিনিমাম 40% আপনাকে অ্যানুইটি হিসেবে ইন্স্যুরেন্স প্ল্যান কিনতে হবে, যার থেকে আপনি প্রতি মাসে পেনশন পাবেন। তাহলে 60 লাখে 24 লক্ষ টাকা অ্যানুইটিতে চলে যাবে, একটা ইন্স্যুরেন্স মতো প্ল্যানে ঢুকে যাবে। তার বিনিময়ে আমি প্রতি মাসে 14,000-এর মতো পেনশন পাবো। ভালো কথা। আর টোটাল 60,000 কর্পাস তৈরি হবে। আর 36 লাখ টাকা, 24 লাখ টাকার অ্যানুইটি হলো, যার থেকে আমি মান্থলি পেনশন পাবো। আর 36 লাখ টাকা আমি ইচ্ছে করলে ক্যাশ উইথড্র করে নিতে পারবো। সেটা নিয়ে আমি ব্যাংকে ফিক্সড ডিপোজিটে রাখতে পারি, অন্য কোথাও ইনভেস্ট করতে পারি, বাড়ি করতে পারি, মেয়েদের বিয়ে দিতে পারি, ছেলের উচ্চশিক্ষায় ব্যয় করতে পারি, যা ইচ্ছে। 20,000 পর্যন্ত যাদের আয়, তাদের একটা ইনভেস্টমেন্ট প্ল্যান। আপনারা সবাই ভালো থাকুন। আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।